প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের দ্বিতীয় পত্রের তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়ার এটা দ্বিতীয় ক্লাস। আমি তোমাদের প্রথম ক্লাস নিয়েছি। আশা করি প্রথম ক্লাসে তোমরা বুঝতে পেরেছো। আজকে বাকি টপিক গুলো আলোচনা করব। আমার নাম ইতিমধ্যেই জেনেছো যে মেহেরুন নাহার, সহযোগী অধ্যাপক। আজকের ক্লাস হলো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। আমরা আজকে হল প্রভাব নিয়ে প্রথমে আলোচনা করব। হল প্রভাবটা কি? আমরা জানি, প্রথম ক্লাসগুলিতে দেখেছি যে গতিশীল চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধান চৌম্বক বল লাভ করে এবং আধানটি তার গতিপথ থেকে বিচ্যুত হয়। এভাবে যখন কোনো পরিবাহীকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হয়, তখন প্রবাহ ও চৌম্বক ক্ষেত্র উভয়ের সাথে লম্বভাবে একটি ভোল্টেজ উৎপন্ন হয়। এই ভোল্টেজটাই হচ্ছে হল ভোল্টেজ, আর এই ঘটনাকে বলা হয় হল প্রভাব। তাহলে হল প্রভাবের সংজ্ঞাটা আমরা জানলাম। এখানে দেখো আছে, কোন তড়িৎবাহী পরিবাহীকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ প্রবাহ ও চৌম্বক ক্ষেত্র উভয়ের সাথে লম্ব বরাবর একটি বিভব পার্থক্য সৃষ্টি হয়, তাকে বলা হয় হল ভোল্টেজ। এই দেখো, আমরা এই হল প্রভাবের সাহায্যে আধানের প্রকৃতি বের করা যায়। এটা ধনাত্মক আধান না ঋণাত্মক আধান, সেটা আমরা এখন বের করব। আধানের প্রকৃতি নির্ণয়, হল প্রভাবের সাহায্যে আধানের প্রকৃতি নির্ণয়। এই দেখো, চিত্রে একটা পাতলা আকৃতির পাত নেওয়া হয়েছে। ধনাত্মক এক্স অক্ষ বরাবর এখানে প্রবাহ ধরা হয়েছে আই। এর সাথে লম্বভাবে ওয়াই অক্ষ বরাবর ধরা হয়েছে চৌম্বক ক্ষেত্র স্থাপন করা হয়েছে। তাহলে প্রবাহের বিপরীত দিকে যে আধান বাহক ইলেকট্রন নেওয়া হয়েছে, এই ইলেকট্রনের সঞ্চারণ বেগ ধরা হয়েছে ভি। ইলেকট্রনটি একটি গতি বা বল লাভ করে, চৌম্বক বল যেটা এফ। এই এফটা হবে ধনাত্মক জেড অক্ষ বরাবর। তোমরা দেখো, ফলে ইলেকট্রনগুলি এই উপরের দিকে বিক্ষিপ্ত হবে আর নিচের দিকে ধনাত্মক আধান জমা হবে। ফলে পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্যের সৃষ্টি হবে এবং এই যে তড়িৎ ক্ষেত্র ই, এটার প্রাবল্যের দিক হবে নিচের দিক থেকে উপরের দিকে, ধনাত্মক আধান থেকে উপরের দিকে। আমরা পরের চিত্রটা একটু দেখি। দেখো, আমরা পরের চিত্রটা দেখলে আমরা বুঝতে পারবো। এই চিত্রটা দেখো, এখানে এই নিচের দিকে, পাতের নিচের দিকে ধনাত্মক আধান জমা হয়েছে, উপরের দিকে জমা হয়েছে ঋণাত্মক আধান। এই আধান বাহক হলো এখানে ইলেকট্রন। এই ইলেকট্রনটি যেহেতু চৌম্বক বল যে লাভ করবে, ওই চৌম্বক বলের মান কিউ বি ক্রস বি, আর যে তড়িৎ বল লাভ করবে কিউ ই, এই দুইটা পরস্পর সমান ও বিপরীতমুখী হয়, পরে আর ইলেকট্রনটি বিচ্যুত হয় না। আমরা একটা ভোল্টামিটারের সাহায্যে তখন এই হল বিভবটা নির্ণয় করব। নিচের চিত্র দেখো, নিচের চিত্র আধান বাহক দেখানো হয়েছে। যদি ধনাত্মক আধান হয় তো ঘটনাটা হয় বিপরীত। পাতের নিচের দিকে ইলেকট্রন আধান জমা হয়েছে, উপরের দিকে জমা হয়েছে ধনাত্মক আধান, এবং এই বিভব বেশি হবে উপরের প্রান্তে। এখানে আমাদের তড়িৎ ক্ষেত্রের দিক হবে এই ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে। দেখো, বিপরীত ঘটনা ঘটছে, এই ঘটনাটার বিপরীত ঘটনা। এখানেও এফ এম এর এফ পরস্পর সমান বিপরীতমুখী ধনাত্মক আর বিচ্যুত হয় না। ভোল্টামিটারের সাহায্যে আমরা এখানে হল বিভবটা এখানে নির্ণয় করতে পারি। তাহলে আমরা হল বিভবের সাহায্যে আধানের প্রকৃতি জানতে পারি। সেমিকন্ডাক্টরে যেমন সিলিকন, জার্মেনিয়াম প্রভৃতিতে যে আধান বাহকের গতির জন্য তড়িৎ প্রবাহ হয়, তা সাধারণত ধনাত্মক হোল বা ঋণাত্মক উভয়ই হতে পারে। সুতরাং হল প্রভাব থেকে দেখা যায় যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে দুই ধরনের আধান বাহকের জন্যই তড়িৎ প্রবাহ চলে। আমরা এখন হল ভোল্টেজের রাশিমালাটা বের করব। আমরা যে ভোল্টেজটা যে দুই প্রান্তে, যে পাতের দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি হয়, বিভব হল ভোল্টেজ বলা হয়। এই হল ভোল্টেজের রাশিমালা নির্ণয় করব। হল ভোল্টেজের রাশিমালা নির্ণয় করার জন্য আমরা একটা পরিবাহী নেই। দেখো, চতুর্ভুজ আয়তাকার আকৃতির, পাত আকৃতির এই এই পরিবাহীটি ধনাত্মক এক্স অক্ষ বরাবর প্রবাহ চলছে আই। এই ওয়াই অক্ষ বরাবর ধনাত্মক চৌম্বক ক্ষেত্র বি স্থাপন করা হয়েছে। পরিবাহীটির ক্ষেত্রফল ধরা হয়েছে প্রস্থচ্ছেদের ক্ষেত্র এ। ডি হলো পরিবাহীর প্রস্থ, টি হলো পরিবাহীর পুরুত্ব,
বি হচ্ছে পরিবাহীর চৌম্বক ক্ষেত্র, কিউ হচ্ছে আধান বাহক, ভি আধান বাহকের ত্বরণ বেগ, এন যদি পরিবাহীর প্রতি একক আয়তনে আধান বাহকের সংখ্যা হয়, আই তড়িৎ প্রবাহ হয়, ভিএইচ হল ভোল্টেজ হয়, ই যদি হল তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা প্রাবল্য হয়, তখন আমরা যে আধান বাহকের উপর ক্রিয়াশীল চুম্বক বল সেটা আমরা পাই Fm ইকুয়াল টু কিউ ভি ভি ডি। আর যে তড়িৎ বল সেটা পাই কিউ ই। ইটাকে আমরা হল ভোল্টেজ আর পরিবাহী প্রস্থের মাধ্যমে প্রকাশ করতে পারি ইকুয়েশন কিউ বি বাই ডি। সাম্যাবস্থায় দুটি বল সমান সমান বসালে আমরা বিএইচ এর মান এখান থেকে পাই, হল ভোল্টেজের বিভব পার্থক্য যে হল বিভব সেটা আমরা পাই ভি বি ডি। এই সমীকরণকে আমরা আরো সহজীকরণ করে ত্বরণ বেগের মাধ্যমে তড়িৎ প্রবাহের সম্পর্ক হলো কি আমরা জানি, আই ইকুয়াল টু এন এ ভি কিউ। তাহলে এখানে আমরা সঞ্চরণ বেগের ইকুয়েশনটা পাই আই বাই এন এ কিউ। তাহলে এখান থেকে চিত্র থেকে তাহলে এ আবার এ সমান সমান ডি ইন্টু টি ডিটি ডিটি পেলাম। তো এখান থেকে আমরা সঞ্চারণ বেগ ভি এর মানটা পেলাম আই বাই এন ডিটি কিউ। সমীকরণে ভি এর মান বসিয়ে পাই তাহলে ভিএইচ ইকুয়াল টু ভি আই এন টি কিউ। এখন ভি আই টি কিউ ধ্রুব হলে ভিএইচ এর মান সমানুপাতিক পাই 1/n, অর্থাৎ হল ভোল্টেজ প্রতি একক আয়তনে আধান বাহকের ব্যস্তানুপাতিক। এবং আমরা ওই সমীকরণ থেকে পাই এন এর সমীকরণটা থেকে পাই ভি এন ইকুয়াল টু ভি আই টি কিউ ভিএইচ। এই সমীকরণ থেকে দেখা যায় হল ভোল্টেজ পরিমাপ করে একক আয়তনের আধান বাহকের সংখ্যা স্মল এন নির্ণয় করা যায়। আমরা এতক্ষণ হল বিভব কি, হল বিভবের মাধ্যমে আধানের প্রকৃতি এবং হল ভোল্টেজের রাশিমালা এই তিনটা দেখলাম। এবার আসো আমরা অন্য একটা টপিকের মধ্যে যাই। তড়িৎ ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে তড়িৎবাহী পরিবাহীর উপর কি ধরনের বল কাজ করে। আমরা যদি একটি দণ্ড চুম্বককে খাড়া করে এমন ভাবে রাখি যার একটা মেরুর পাশে যদি একটা পরিবাহী মোটামুটি মুক্তভাবে ঝুলতে পারে এমন ভাবে যদি রাখি তাহলে দেখা যাবে, এবং ওই তারের দুই মাথা যদি একটি শুষ্ক কোষের দুই প্রান্তের সাথে সংযুক্ত করি তাহলে দেখা যায় যে ঝুলন্ত তারটি তার অবস্থান থেকে সরে গেছে, অর্থাৎ তড়িৎবাহী তারটি একটি বল লাভ করে একটি স্থানচ্যুত হয়ে গেছে। তাহলে আমরা জানি, তাহলে আমরা এটা এখন দেখি। এই যে একটা লং এল দৈর্ঘ্যের একটা তড়িৎবাহী পরিবাহী দেখো, এক্স অক্ষ বরাবর প্রবাহ নিলাম, প্রবাহ আই ধরলাম। চুম্বক ক্ষেত্র দেখো, চুম্বক ক্ষেত্রে ক্রস চিহ্ন দিয়ে চুম্বক ক্ষেত্র দেখানো হয়েছে, বি দ্বারা প্রকাশ করা হয়েছে। আর ইলেকট্রনের প্রবাহ দেখানো হয়েছে বাম ডান থেকে বাম দিকে, তড়িৎ প্রবাহের বিপরীত দিকে। সঞ্চারণ বেগ নেওয়া হয়েছে এখানে বি আগের মতো, এবং এই আধান বাহকটি একটা চুম্বক বল লাভ করে এফএম, সেটা দেখানো হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো চিত্রে। এখন আমরা এই পরিবাহীর দৈর্ঘ্য যদি এল নেই, পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, এন হলে যে পরিবাহীর প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা হয়, কিউ যদি প্রতি ইলেকট্রনের আধান হয়, বি যদি ইলেকট্রনের সঞ্চারণ বেগ ত্বরণ বেগ হয়, বি যদি চুম্বক ক্ষেত্রের মান হয়, আই যদি পরিবাহিত তড়িৎ প্রবাহের মান হয়, তাহলে আমরা পরিবাহীর প্রতিটি ইলেকট্রনের উপর প্রযুক্ত চৌম্বক বল আমরা পাচ্ছি। যেহেতু তারা সমকোণে অবস্থিত প্রবাহ চৌম্বক ক্ষেত্র, তাহলে Fm ইকুয়াল টু কিউ বি বি সাইন 90 ডিগ্রি। তাহলে এই মানটা পাচ্ছি কিউ বি বি। এখন পরিবাহীতে যদি ইলেকট্রন সংখ্যা n হয় তাহলে সকল ইলেকট্রনের জন্য ক্রিয়াশীল বল F পাচ্ছি n Fm। কিন্তু ক্যাপিটাল এন এখানে হচ্ছে স্মল এন ইন্টু পরিবাহীর আয়তন, তাহলে আমরা পাচ্ছি স্মল এন এ এল। তাহলে এফ সমান সমান পাচ্ছি আমরা এন এ এল এফ এম। তাহলে এখানে আবার আই সমান সমান এন এ কিউ ভি, তাহলে এফ এর মান পাচ্ছি আই এল বি। দেখো আমরা চুম্বক বলের মান এখন কি পাচ্ছি, প্রবাহের মান, পরিবাহীর দৈর্ঘ্য ও চুম্বক ক্ষেত্র।
যদি থিটা কোণে থাকে, সমকোণে না থাকে, তখন সাইন থিটা হবে বি সাইন থিটা। এফএম এর মান হবে কিউ বি ভি সাইন থিটা। আমরা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করলে আমরা আই এল ক্রস বি পাচ্ছি, এল ভি এর দিকে। এখানে ভেক্টর এল এর মান এল এর পরিবাহীর দৈর্ঘ্য নির্দেশ করে। এল এর দিক ধরা হয় ধনাত্মক আধানের দিকে, অর্থাৎ তড়িৎ প্রবাহের দিকে। আমরা এলটা দেখতেছি যে প্রবাহের দিকটা ধরা হয় দৈর্ঘ্যটা। এন পাকের কোন কুণ্ডলীতে তার উপর প্রযুক্ত বল হবে এন আই এল ক্রস বি। আমরা এখানে ফ্লেমিং এর বাম হস্ত দ্বারা এই জিনিসটা বোঝাতে চেষ্টা করেছি। চৌম্বক ক্ষেত্রের দেখো, যদি তর্জনী আমাদের বাম হাতের তর্জনী চৌম্বক ক্ষেত্রের দিক হয়, মধ্যমা তড়িৎ প্রবাহের দিক হয়, তর্জনী চৌম্বক ক্ষেত্রের মধ্যমা তড়িৎ প্রবাহের দিক হয়, তাহলে বিদ্ধগুলি হবে চৌম্বক বলের দিক। তোমরা আঙ্গুল স্থাপন করে দেখতে পারো, বাম হাতের তর্জনী, মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি। তাহলে চৌম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহ, চৌম্বক বল, এর মাধ্যমে আমরা এই চৌম্বক ক্ষেত্রের দিকটা এবং দিকটা দেখাতে পারি। কোন তড়িৎবাহী পরিবাহী বিশেষ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র যদি সমান্তরালে থাকে, অর্থাৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্রের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা 0 ডিগ্রি বা 80 ডিগ্রি হয়, তখন আমরা চৌম্বক বল, এটা যদি 80 ডিগ্রি হয়ে যায়, মানে একই দিকে হয়, সমান্তরালে হয়, তাহলে এটা হয়ে যাবে চৌম্বক বল হয়ে যাবে 0। এবার আমরা আরেকটা টপিকে যাই। এবার যদি দুইটি পরিবাহী পরস্পর সমান্তরালে অবস্থিত হয়, তখন কি ধরনের, একটার জন্য আরেকটা কি ধরনের চৌম্বক বল উৎপন্ন হয় তা আমরা দেখতে পাবো। দেখো, ছবিতে দেখানো হয়েছে পি কিউ আর এস দুটি সমান্তরাল পরিবাহী, একটিতে I1 প্রবাহিত হচ্ছে, আরেকটিতে I2 প্রবাহিত হচ্ছে। এই পি কিউ পরিবাহীর জন্য এই আর এস পরিবাহিত এক ধরনের চৌম্বক বল সৃষ্টি হবে, আর আর এস এর জন্য এই পি কিউ পরিবাহী এক ধরনের বল অনুভব করবে। ধরা যাক আমরা পি কিউ পরিবাহীতে I1 তড়িৎ প্রবাহের জন্য আর এস পরিবাহীতে চৌম্বক ক্ষেত্র V1, দেখো ক্রস চিহ্নতে দেখানো হয়েছে, V1 ইকুয়াল টু, তাহলে আমরা পাইতেছি এটা বায়োসাভার্ট ল অনুসারেই আমরা এই অংশটা বের করতে পারি, মিউ নট I1 বাই টুয়াইস পাই আর। মানে B1 এর অভিমুখ হচ্ছে, দেখো, পরিবাহীদ্বয়ের সমতলের সাথে লম্ব এবং তার সমতলের ভেতরের দিকে ক্রস চিহ্ন দ্বারা এই দিক নির্দেশ করা হয়েছে। সুতরাং আরএস পরিবাহীটি, এই যে আমাদের আরএস পরিবাহীটি চৌম্বক ক্ষেত্রের মধ্যে চৌম্বক দিকের সাথে লম্বভাবে অবস্থিত। ধরা যাক আরএস প্রবাহীর এল দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল, আরএস পরিবাহীর এই যে এল দৈর্ঘ্যের উপর প্রযুক্ত বল এফ প্রাইম যদি ধরি, তাহলে B1 I2 L sin 90 ডিগ্রি, তাহলে B1 পাচ্ছি I2 L। এফ প্রাইম এর মান আমরা তাহলে পাচ্ছি, এখানে B1 এর মানটা বসাইলে তাহলে মিউ নট I1 I2 বাই টুয়াইস পাই আর। এখন আরএস পরিবাহীতে প্রতি একক দৈর্ঘ্যে বল এফ প্রাইম বাই এল, তাহলে মিউ নট I1 I2 বাই টুয়াইস পাই আর, আমরা এটা পাচ্ছি। এখন পি কিউ তে কি ঘটনা ঘটে একটু দেখি। তাহলে পি কিউ তে ফ্লেমিং এর বাম হস্ত সূত্র প্রয়োগ করে আমরা এই বলের দিক পি কিউ এর দিকে পাই। অনুরূপভাবে দেখা যায় পি কিউ পরিবাহীটি আর এস এর দিকে এই পরিমাণ বলই অনুভব করে, এই পরিমাণ বলই অনুভব করতেছে, দেখো B2 দ্বারা আমরা দেখিয়েছি। তাহলে দুটি সরল সমান্তরাল পরিবাহীর মধ্যে ক্রিয়াশীল বল নিম্নোক্ত দুটি সূত্র মেনে চলে। দুটি সমমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে আকর্ষণ করে, বিপরীতমুখী সমান্তরাল প্রবাহ পরস্পরকে বিকর্ষণ করে। আর দুটি সরল সমান্তরাল তড়িৎবাহী পরিবাহীর মধ্যকার ক্রিয়াশীল বল প্রবাহদ্বয়ের গুণফলের সমানুপাতিক, দৈর্ঘ্যের সমানুপাতিক ও পরিবাহীর মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। আমরা আগের ইকুয়েশনটা দ্বারা বুঝেছি।
এই ইকুয়েশনটা দ্বারা। তাহলে কি পরিবাহীর দৈর্ঘ্যের সমানুপাতিক, প্রবাহ মাত্রার সমানুপাতিক, কিন্তু দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা দুইটি সমান্তরাল পরিবাহীর মধ্যে এখানে একই দিকে প্রবাহটা যদি, এই জন্য এখানে আকর্ষণ বল ক্রিয়া করে, যদি বিপরীত দিকে হতো তাহলে বিকর্ষণ বল কাজ করত। এখান থেকে অ্যাম্পিয়ারের সংজ্ঞা দেয়া যায়। তোমাদের দেখো বইতে অ্যাম্পিয়ারের সংজ্ঞা দিয়েছে, R1 মিটার ধরেছে, I1 I2 সমান সমান 1 অ্যাম্পিয়ার ধরেছে, তখন বল লাভ করা, বলের মান আসে 2 × 10⁻⁷ টেসলা অ্যাম্পিয়ার। এই থেকে নিম্নোক্ত অ্যাম্পিয়ারের সংজ্ঞা দিয়েছে, শূন্য স্থানে 1 মিটার দূরত্বে অবস্থিত অসীম দৈর্ঘ্যের উভয় প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে দুটি সমান্তরাল সরল পরিবাহীর প্রত্যেকটিতে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে পরস্পরের দিকে প্রতি মিটার দৈর্ঘ্যে 2 × 10⁻⁷ নিউটন বল উৎপন্ন হয় তাকে 1 অ্যাম্পিয়ার বলে। এখান থেকে অ্যাম্পিয়ারের সংজ্ঞা দিয়েছে। আমাদের আরেকটা টপিক শেষ, আমরা এখন আরেকটা নতুন টপিকে যাই। চৌম্বক ক্ষেত্রে কোন ক্ষুদ্র লুপের উপর টর্ক। এবার আসো এই চিত্রটা দেখো। একটি লম্বা পরিবাহী তার নিয়ে আয়তাকার কুণ্ডলী তৈরি করেছে। আয়তাকার কুণ্ডলীটা তৈরি করে ইউ আকৃতির একটি দণ্ড চুম্বকের মাঝখানে এমন ভাবে অবস্থাপন করা হয়েছে যাতে চুম্বকের সমতল, চুম্বকের মেরু এবং তার চুম্বকের সমতল একই দিকে মেরুদয় এবং কুণ্ডলীর সমতল একই তলে অবস্থান করে, একই সমতলে অবস্থান করে। এখন যদি আমরা এই কুণ্ডলীর সাথে একটা কানেকশন দিয়ে দিই যে ব্যাটারি, তখন দেখা যায় কুণ্ডলীটি তার সাম্য অবস্থান থেকে ঘুরে যায় এবং এই চৌম্বক ক্ষেত্রে স্থাপিত এই প্রবাহবাহী কুণ্ডলী এই একটি টর্ক লাভ করে। ওই টর্কের রাশিমালা আমরা এখন দেখব। কি বললাম আবার একটু বলি, যে আমরা একটা তার দিয়ে আয়তাকার কুণ্ডলী তৈরি করলাম, তাকে একটি দণ্ড চুম্বকের মাঝামাঝিতে স্থাপন করলাম এমন ভাবে যাতে চুম্বক মধ্যতল, এই কুণ্ডলী মধ্যতল আর চুম্বকের মেরুদয় একই সমতলে অবস্থান করে। এখন কুণ্ডলীর প্রান্তদ্বয় যদি একটি কোষের সাথে সংযুক্ত করি, কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, তখন কুণ্ডলীটি তার সাম্যাবস্থান থেকে ঘুরে যাবে। এর অর্থাৎ ঘুরে যায় এক ধরনের টর্ক সৃষ্টি হয়। ওই টর্কের রাশিমালা আমরা এখন বের করব। আসো তাহলে আমরা টর্কের রাশিমালাটা দেখি। আমরা একটা আয়তাকার কুণ্ডলী নিব, এক্স ওয়াই জেড ডাব্লিউ বা WX, বইয়ের মধ্যে লিখছে WX Y জেড আকৃতির একটা আয়তাকার ক্ষুদ্র বর্তনী, অন্তরিত তামার কুণ্ডলী আকৃতির ক্ষুদ্র বর্তনী বিবেচনা করা যাক। এই কুণ্ডলীতে সুষম চৌম্বক ক্ষেত্র, দেখো যে বিয়ের দিক সুষম চৌম্বক ক্ষেত্র দেখানো হয়েছে, এমন ভাবে স্থাপন করা হয়েছে যেন কুণ্ডলীতল চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকে। এই যে কুণ্ডলী তল, এই যে WX একটা তল যাতে বি এর সমান্তরালে থাকে। ধরা যাক এই কুণ্ডলীর দৈর্ঘ্য ক্যাপিটাল এল, এর প্রস্থ হলে এই যে ছোট বি দ্বারা প্রকাশ করা হয়েছে, তাহলে এ ইকুয়াল টু আমরা কুণ্ডলীর ক্ষেত্রফল পাচ্ছি L × B। এন হলো কুণ্ডলীর পাক সংখ্যা, বি সুষম চৌম্বক ক্ষেত্রের মান, আই কুণ্ডলীর তড়িৎ প্রবাহ। এই কুণ্ডলীর দুই বিপরীত বাহু WX, দেখো WX এবং YZ এদের চৌম্বক ক্ষেত্রের সমান্তরালে থাকায় তাহলে আমরা এখানে চৌম্বক বলের মান পাচ্ছি F = NI/B sin 0, অর্থাৎ 0 পাচ্ছি। কিন্তু এই বাহুটা আর এই বাহুটা এই চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে থাকায় আমরা এখানে চৌম্বক বলের মান পাচ্ছি, দেখো NILB sin 90° NILB পাচ্ছি। এবং এই বাহুতে এবং এই বাহুর জন্য আমরা পাচ্ছি পার দুটি বল দেখা যাচ্ছে, দেখো এর দ্বারা দেখানো হচ্ছে সমান, সমান্তরাল ও বিপরীতমুখী। দেখো দুইটা বাহুতে বল সৃষ্টি হয়েছে, সমান সমান্তরাল বিপরীতমুখী বল ক্রিয়া করে। এই বলের কারণে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়, এই দ্বন্দ্বের ভ্রামককে বলা হচ্ছে টর্ক।
তাহলে টাউ আমরা পাচ্ছি টর্ক মান, টাউ দ্বারা প্রকাশ করা হয় বল ইনটু বলদ্বয়ের তথা বাহুদ্বয়ের মধ্যকার লম্ব দূরত্ব। তাহলে বল ইনটু বাহুদ্বয়ের লম্ব দূরত্ব আমরা যেটা প্রস্থ, যেটা বি। এফ এর মান আমরা পাচ্ছি, আগে বের করে দিচ্ছি এন আই এল বি, তারপরে বি বসালাম, তো এন আই এল বি বি পেলাম। তাহলে টাউর মান পেলাম এন আই এ বি। এখন চৌম্বক ক্ষেত্র কুণ্ডলী তলের সমান্তরালে না হয়ে যদি কুণ্ডলী তলের সাথে ফাই কোণ উৎপন্ন করে, তখন কুণ্ডলী তল বরাবর চৌম্বক ক্ষেত্রের উপাংশ হবে বি কস ফাই এবং টর্ক হবে টাউ ইকুয়াল টু এন আই এ বি কস ফাই। তাহলে বি কুণ্ডলী তলের সাথে ফাই কোণ উৎপন্ন করে, সুতরাং বি কুণ্ডলী তলের লম্বের সাথে, দেখো তলের সাথে যদি ফাই কোণ উৎপন্ন করে তাহলে লম্বের সাথে কবে 90 ডিগ্রি মাইনাস ফাই থিটা কোণ। এটাকে আমরা ফাই কে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ করলে তাহলে মান আসে সাইন থিটা, টাউ ইকুয়াল টু এন আই এ বি সাইন থিটা। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি টার মান ভেক্টর এন আই এ ক্রস বি। এন আই এ কে কুণ্ডলী চৌম্বক ভ্রামক বলে, এম সমান সমান এন আই এ, তাহলে টাও পাচ্ছি এম ক্রস বি। আমরা দেখো টর্কের মান পেয়ে গেলাম। দেখাও যে আগে তো প্রশ্ন আসতো, এখন তো তোমাদের সৃজনশীল কোশ্চেন, টর্কের রাশিমালাটা কি, কোনটার সাথে কি, এই জিনিসগুলি মুখস্থ রাখতে হবে। আগে তো বর্ণনামূলক আসতো প্রশ্ন, প্রমাণ করো যে টাও ইকুয়াল টু এন ক্রস বি, এখন তো আর তোমাদের সেরকম আসবে না। তাই তোমাদের জেনে রাখতে হবে টাওয়ার ইকুয়েশন গুলো এবং কোথায় কুণ্ডলীটি কিভাবে তলের সাথে না লম্বের সাথে কোন কত ডিগ্রি কোণে আছে, এই জিনিসগুলি বুঝতে হবে তোমাদের। আজকে তাহলে এই পর্যন্তই থাক, তোমাদের অনেকগুলো টপিক পড়িয়েছি, আশা করি বুঝতে পেরেছো তোমরা। আমরা আগামী ক্লাসে বাকি টপিক গুলো নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারে। আশা করি শেষ করে দিতে পারবো এই চ্যাপ্টার। আজকে ধন্যবাদ সবাইকে।